আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতি এবং রাজনেতা। আজও বর্তমান বিশ্বে আজও পৃথিবীর অনেক দেশে কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠা আছে এবং সেখানে আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মানে প্রাদেশিক সরকার আছে, ছোট 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 রাজ্য আছে যেগুলো সেই। নমস্কার বন্ধুরা, তো দর্শক এবং শ্রোতাগণ, আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আড্ডা দিতে আসলাম। তো আপনারা জানেন আমাদের চ্যানেল নাম হচ্ছে আড্ডা উইথ ধৃতিমান। তো এখানে আমরা চেষ্টা করি যে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে যতটা সম্ভব সেটা নিয়ে আমরা আলোচনা করা এবং আপনাদের সাথে মানে মত বিনিময় করা। তো এর মধ্যে আপনারা এখানে আমার যা বক্তব্য থাকবে সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাধারার বিষয়। এটা নিয়ে কোনো এরকম যে তথ্যভিত্তিক বা দলিল ভিত্তিক প্রতিটা প্রমাণ সাপেক্ষে করতে হবে বা এরকমভাবে আমি কোনো উপস্থাপনের মধ্যে যাচ্ছি না। এটা যেমন আমরা রাস্তাঘাটে বা কোনো জায়গায় চায়ের দোকানে বা কোনো একটা জায়গায় যখন কয়েকজন মিলে জমায়েত হলে যখন আমরা যে ধরনের আলোচনা করে থাকি নিজেদের মধ্যে, সবসময় যে সঠিক সাল তারিখ নাম পারফেক্ট আমি সেটা সেই রকম ধরনের, তাহলে আড্ডা বিষয়টা রইল না, তাহলে সেটা একটা অন্য সাবজেক্ট, সেটা একটা অ্যানাদার ম্যাটার। তো আমি ওই ধরনের একদম তথ্যভিত্তিক আলোচনার মধ্যে যাচ্ছি না, এটা আড্ডার মতো একটু সহজ সরলভাবে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতি এবং রাজনেতা। তো ভেবে দেখুন, রাজনীতি কথাটার সম্বন্ধে মানে শব্দটার মধ্যেই কিন্তু দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে রাজ আর একটা হচ্ছে নীতি। তো রাজনীতি মানে এটা রাজ মিন্স রাজা ধরতে পারেন আপনি, আর নীতি মানে তো যেমন আমাদের নীতি সেটা বাংলা শব্দই আছে। তো রাজার নীতি আর কি। তো পরবর্তীকালে এক সময় তো আপনারা জানতেন যে মানে ডেমোক্রেসি কোথাও ছিল না পৃথিবীতে, যখন এগুলো মানুষ আদিম যুগ থেকে মানুষ সভ্য হয়েছে, রিফর্ম হয়েছে। প্রথমের দিকে হচ্ছে গিয়ে ছোট ছোট অনেক রাজা ছিল, জমিদার টাইপের ছিল, সামন্ত প্রভুরা ছিল, সেগুলো থেকে পরবর্তীতে বড় বড় কিংডম তৈরি হয়েছে। অনেক পরে হচ্ছে গিয়ে সভ্যতার বিকাশের অনেক পরবর্তীতে আমরা এই ডেমোক্রেসি যে মানে গণতন্ত্র সব জিনিসগুলো পেয়েছি, সমাজতন্ত্র, গণতন্ত্র, তো এগুলো পেয়েছি। তো আজও বর্তমান বিশ্বে আজও পৃথিবীর অনেক দেশে কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠা আছে এবং সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে মানুষ বসবাস করছে এবং পরিষেবা পায়। এমনটা নয় যে শুধু গণতন্ত্রই সবচেয়ে বেস্ট এবং সফল, এমন নয়। এমনও গণতন্ত্র আছে নামকে বাস্তে সেই গণতন্ত্র ফেলিওর, সেই আবার এমনও সুন্দর রাজতন্ত্র আছে এইখানে মানে আমাদের এই বর্তমান দুনিয়ার মধ্যে, যেখানে প্রজারা কিন্তু অনেক সুখে শান্তিতে এবং অনেক ভালোভাবে জীবনযাত্রার মান তাদের অনেক ভালো। এরকম উদাহরণ আছে। তো কথা হচ্ছে গিয়ে যে তাহলে আমরা আসছি রাজনীতি বলতে মূলত হচ্ছে গিয়ে যে আমাদের ডেমোক্রেসি মানে আমাদের যেটা হচ্ছে গিয়ে গণতন্ত্র যেটা। তো গণতন্ত্রের মধ্যে যে স্ট্রাকচার হয় সাধারণত দু রকমের স্ট্রাকচার হয়। সেটা হচ্ছে গণতন্ত্রে কোনো জায়গায় হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে একটা দেশের প্রধান থাকেন, কোনো গণতন্ত্রের স্ট্রাকচার কাঠামো হয় সেখানে রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে দেশের প্রধান থাকেন, মানে প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী মিনস মানে পাওয়ারটা থেকে প্রাইম মিনিস্টারের হাতে। তা আমাদের দেশে ব্রিটিশরা যখন 200 বছর মানে রাজত্ব করার পর যখন এখান থেকে চলে যায়, তখন আমরা যখন আমাদের সংবিধান লিখেছিলাম ডক্টর বাবা সাহেব আম্বেদকরের তত্ত্বাবধানে, তো সেই সময় আমরা যে সংবিধানটা ফলো করেছিলাম সেটার মধ্যে অনেকটা ইনফ্লুয়েন্স আছে ব্রিটেনের এবং অনেকটা আছে আমেরিকারও। তা আমেরিকাতে কিন্তু হচ্ছে গিয়ে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা, আবার ব্রিটেনে কিন্তু একটা অন্য ধরনের। ব্রিটেনে ওখানে রাজতন্ত্র এক সময় ছিল, পরবর্তীকালে কিন্তু ওরা একটা মানে এক ধরনের মানে রাজতন্ত্রকে ওরা রেখেছে, কিন্তু সেটার মধ্যে মানে কি বলে আলংকারিক রাজতন্ত্র বলা যেতে পারে। রাজাকে একটা মানে যেমন আমরা প্রেসিডেন্টকে প্রতি 5 বছর পর ভারতবর্ষে নির্বাচন করি, ওখানে কিন্তু মানে প্রেসিডেন্সিয়ালের যে বিল টিল সিগনেচার করা বা এই ধরনের বা আপার হাউসের সদস্যদের নির্বাচন করার ক্ষেত্রে রাজা অথবা রানীর যে এখন তো বর্তমানে ব্রিটেনের রাজা, আর কিছুদিন আগে রানী গত হয়েছেন, দ্বিতীয় এলিজাবেথ। তো
তো সেই সময়ে মানে ওখানে যে সিস্টেমটা ছিল, অনেক আমাদের গণতন্ত্রকে কিন্তু প্রসারিত করার জন্য ব্রিটিশদের কিন্তু নিয়ম শৃঙ্খলা অনেক আগের থেকেই, যেহেতু ওরা ছিল, অনেক আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে গেছে, এবং স্বাধীনতার পরবর্তীতে আমরা আমাদের মতন হচ্ছে গিয়ে রিফর্ম করেছি সেগুলোকে গণতন্ত্র সভা বসিয়ে। হ্যাঁ, তো তো কথা হচ্ছে গিয়ে যে আমাদের দেশে হচ্ছে গিয়ে দু রকমের হাউস আছে পার্লামেন্ট কেন্দ্রীয় সরকারের। আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মানে প্রাদেশিক সরকার আছে, ছোট 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 রাজ্য আছে যেগুলো, সেই রাজ্যগুলো হচ্ছে গিয়ে রাজ্যের প্রধানকে বলা হয় মুখ্যমন্ত্রী, এবং তার জন্য বিধানসভা আছে, তাদের বিধানসভার প্রতিনিধিদেরকে বলা হয় বিধায়ক বা এমএলএ। আর এইগুলোর সমস্তটা নিয়ে একটা কেন্দ্রীয় সরকার আছে। হ্যাঁ, সেটাকে সেটা হচ্ছে একটা আমাদের দেশ একক হিসেবে একটা কান্ট্রি, এবং সেই কান্ট্রি যেমন আমরা রিপাবলিক অফ ইন্ডিয়া, আমাদের পাসপোর্ট দেখবেন লেখা আছে রিপাবলিক অফ ইন্ডিয়া। তো তো আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার নির্বাচন হয়, সমস্ত কনস্টিটিউয়েন্সি থেকে একজন করে এমপি নির্বাচন করা হয়, তো এই মেম্বার অফ পার্লামেন্ট। তো এমপিদের যেই দলের এমপি সংখ্যা বেশি থাকে তারা হচ্ছে গিয়ে সরকার ফর্ম করে, এবং তাদের যে নেতা হয় সে প্রধানমন্ত্রী হয়। এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, তো এই সিস্টেমে আমাদের ভারতবর্ষ চলছে। যেমন ধরুন বর্তমানে যেমন বিজেপির এমপি সংখ্যা আছে গাঠবন্ধন নিয়ে, মানে যাদের গাঠবন্ধন নিয়ে মোটামুটি যেটা দরকার তার থেকে মানে বেশি আছে, এবং সেজন্য তারা সরকার ফর্ম করেছে, এবং তাদের নেতা নির্বাচন করেছে শ্রী দামোদর দাস মোদীকে। তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, সেটা আমরা জানি সবাই। তো এই হচ্ছে স্ট্রাকচার। আরেকটা হচ্ছে আপার হাউস। আপার হাউস হচ্ছে মানে রাজ্যসভা আমাদের এখানে। ঠিক ব্রিটেনেরও এরকম আপার হাউস আছে, আমেরিকাতেও এরকম আপার হাউস আছে, ওরকম আমাদের স্ট্রাকচারটা এরকমই। আপার হাউস রাজ্যসভাতেও পদ্ধতিটা আমরা জনগণরা তাদেরকে নির্বাচন করি না, সেটার একটা আলাদা পদ্ধতি আছে। সেটা হচ্ছে বিধায়ক এবং এমএলএরা এবং এমপিরা মিলে তার আলাদা স্ট্রাকচার আছে, সেখানে ভোটাভুটির মাধ্যমে হচ্ছে গিয়ে রাজ্যসভার সদস্য হয়, এবং রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে সম্ভবত দুজনকে, আমি এই মুহূর্তে যা মনে করতে পারছি, সম্ভবত দুজনকে মনোনীত করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতি মানুষ আছেন না সমাজের, তাদের মধ্যে থেকে দুজন মানুষকে তো উনি নির্বাচিত করে থাকেন বা করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি। এখন বিষয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে যে প্রতি বছর আমাদের দেশে হচ্ছে 5 বছর অন্তর অন্তর ভোট হয়। প্রাদেশিক সরকারের ভোটগুলো 5 বছর অন্তর অন্তর হয়, এবং হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের ভোটও 5 বছর অন্তর অন্তর হয়। এছাড়াও আরো লোকাল গভর্নমেন্ট মানে লোকাল বডিজ আছে, যেমন আপনারা জানেন যে একদম মানে মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, গ্রাম পঞ্চায়েত আছে, একদম তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের গণতান্ত্রিক কাঠামো রয়েছে ভারতবর্ষে। তো আমি বিস্তারিত অত না গিয়ে আমি আমার পয়েন্টের মধ্যে আসি। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, আমরা যে এই গণতন্ত্রকে প্র্যাকটিস করছি, যে রাজনীতির মধ্যে আমরা আছি, হ্যাঁ, তো আজকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আজকে আমরা 2025 সালে এসে পৌঁছেছি, এবং আমরা যদি পিছন দিকে ফিরে তাকাই তাহলে দেখব যে বিভিন্ন সরকার এর মধ্যে এসছে, বিভিন্ন সরকার কখনো এককভাবে, কখনো গাঠবন্ধন করে, জয়েন্ট ফর্ম করে সরকার গঠন হয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন সেই নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ চলেছে। তা আমরা যদি উল্লেখযোগ্য পিছনের দিকে তাকানোর চেষ্টা করি, যে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তো দেখুন আমাদের তো সবাই জানি যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত শ্রী জওহরলাল নেহেরু। তো সেই সময় তো অ্যাকচুয়ালি প্রথমবার যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সে সময় কিন্তু নির্বাচন ব্যবস্থা করা যায়নি, কারণ উনি প্রধানমন্ত্রী ব্রিটিশরা চলে যাওয়ার পরে। তারপরে গণতন্ত্রের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি, যারা কিনা নির্বাচন কন্ডাক্ট করে থাকেন, এবং স্টেট নির্বাচন কমিশনও আছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনও আছে, এবং বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে তারা এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, ব্যবস্থা করে থাকে, এবং সব রকমের নির্বাচনের তারা দিনক্ষণ ঘোষণা এবং তার ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করা সবকিছুই তাদের দায়িত্বে থাকে। তো যাই হোক, এখন তারপরে আমরা যদি তাকাই, দেখুন আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু অনেক ছোট ছোট, মানে ব্রিটিশরা আসার আগে অনেক ছোট ছোট রাজ্য ছিল,
এবং বিভিন্ন রাজন্যবর্গ ছিল। তো তারা বেশিরভাগ সময় কিন্তু নিজেদের মধ্যে কিছু কিছু রাজ্যের মিল ছিল, কিছু কিছু রাজ্যের মিল ছিল না, আভ্যন্তরীণ তারা মানে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু ব্রিটিশ আসার পরে কিন্তু একটা একটা ইউনাইটেড স্ট্রাকচার তৈরি হয়েছিল। হ্যাঁ, ওরা এককভাবে একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট ফর্ম করে প্রথমে কলকাতায়, আপনারা জানেন আমি বিস্তারিত যাচ্ছি না, প্রথমে কলকাতা থেকে সরকার পরিচালনা করা হতো। কলকাতায় ছিল ব্রিটিশদের হচ্ছে গিয়ে মেন সরকার পরিচালনার মেন ঘাঁটি। পরবর্তীকালে এইটা শিফট হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে দিল্লি থেকে ওরা করে গেছেন, লাস্ট ভাইসরয় অবধি উনি দিল্লি থেকেই হচ্ছে গিয়ে নির্বাচনকে আমাদের শাসন ব্যবস্থাকে পরিচালনা করেছেন। হ্যাঁ, তো তারপর যখন হস্তান্তর করা হলো, হ্যাঁ, তখন যেসব বড় বড় নেতা ছিলেন, হ্যাঁ, অনেক বড় বড় নেতারা আমরা জানি, হ্যাঁ, শুধু নেতা নয়, স্বাধীনতা সংগ্রামীরাও ছিলেন অনেক। তো বড় বড় নেতাদের মধ্যে যেমন ধরুন আমার জওহরলাল নেহরু যেমন ছিলেন, তেমনি মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, যিনি কিনা পরবর্তীকালে মুসলিম লীগ তৈরি করে একটা আলাদা দেশ সৃষ্টি করেছেন, যেটা আপনারা জানেন একটা পাকিস্তান বলে, এবং যেটা দুটো টুকরো ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তো সেটা পূর্ব পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ হয়েছে। হ্যাঁ, এইবার আমরা যেটা আসছি যে আমাদের উল্লেখযোগ্য নেতা যাদের মধ্যে মনে করতে পারছি, হ্যাঁ, সেরকম হচ্ছে গিয়ে যে ধরুন এই যে ইংরেজরা যখন চলে যাচ্ছে দেশ থেকে, তখন কিন্তু মানে একটা সমস্যা তৈরি হয়েছিল। দেশীয় রাজারা যেটা সব যারা ইংরেজদেরকে খাজনা দিত, তো বা তাদের অধীনে রাজত্ব পরিচালনা করতো, তারা কিন্তু চাচ্ছিল যে যার মতন স্বাধীন দেশ মানে রাজ্য ঘোষণা করে দেবে। দু এক জায়গায় তো স্বাধীন মানে তাদের নিজস্ব কারেন্সি অব্দি ছিল, এবং তো এবং সব রাজ্যই কিন্তু একসাথে এসে মার্জ হয়ে যায়নি। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, একটা সনদ দলিলের মাধ্যমে, হ্যাঁ, একজন গুজরাটি, তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই পটেল। আপনারা জানবেন সর্দার বল্লভভাই পটেল কিন্তু একজন সাধারণ রাজনীতিবিদ নন। তাকে আমি বিশেষভাবে উল্লেখ করছি আজকের আলোচনায়, কারণ এই দেশীয় রাজন্যবর্গকে একত্রিত করার পিছনে এবং এদেরকে এক ছাতায় নিয়ে আসে আজকের এই ভারতবর্ষ গঠনের পিছনে কিন্তু সবচেয়ে যে বড় কারিগর, অনেক অনেক মাথায় ছিল, অনেকেই ছিলেন, সবচেয়ে যে বড় কারিগর ছিলেন তিনি কিন্তু সর্দার বল্লভভাই পটেল। তিনি এই এক এক করে প্রত্যেকটা স্টেটকে কিন্তু ইন্টিগ্রেট করে আজকের এই ভারতবর্ষকে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, তো এবার আমাদের ভারতের বর্ষের মধ্যে যে বিভিন্ন রাজনীতিকদের যারা এবং আগে যারা প্রধানমন্ত্রী থেকেছেন, তাদের দিকে যদি আমরা একদিকে পিছনের দিকে একটু তাকাবার চেষ্টা করি, তাহলে দেখুন বেশ কিছু ব্যক্তিত্বের নাম আসে। এই যতক্ষণ আলোচনা করলাম সর্দার বল্লভভাই পটেল, ওনার একটা মহান কাজ করেছেন, যেটা হচ্ছে গিয়ে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সমস্ত ছোট ছোট রাজন্যবর্গগুলোকে একত্রিত করে উনি একটা আমাদের যে দেশ ভারতবর্ষ, একটা ইউনাইটেড ভারতবর্ষকে তৈরি করাতে ওনার অনেক অবদান আছে। এবার আমি চলে আসছি আরেকজন মানে রাজনীতিবিদ এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু খুবই বোল্ড ডিসিশন নেওয়ার জন্য, তার জীবনে অনেক বর্ণময় জীবন, তো তিনি কিন্তু এমার্জেন্সি চালু করেছিলেন বলে তার জন্য অনেক সমালোচনা আছে। আমি সেগুলো মানে আলোচনা করতে গেলে অনেক আলোচনাটা বড় হয়ে যাবে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। তো আমি তার মানে কিছু যে উল্লেখযোগ্য দিকগুলো, যেমন ধরুন আমরা কিন্তু প্রথম থেকেই মোটামুটি একটু ভারতবর্ষ স্বাধীনতার পর থেকেই কিন্তু ভারতবর্ষ হচ্ছে গিয়ে একটু রাশিয়ান পন্থী, এবং পাকিস্তান যে হয়েছিল সে কিন্তু একটু আমেরিকান পন্থী। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রীর 3 বার সফল মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরে কিন্তু মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে গ্রহণ করেছেন, এবং বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, জয়লাভ করেছে এবং কেন্দ্রীয় সরকার গঠন করেছেন। তো এখন এই মুহূর্তে ওনার অনেক সমালোচনা আছে, আবার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষও আছে, অনেক ওনার ভালো দিক নিয়ে প্রশংসা করারও মানুষ আছে, দুরকমই দেখা যায়। এবার জিনিস আপনারা জানবেন যে মানুষ যখন কাজ করে তার কিছু ভুল ভ্রান্তিও হয়, আবার কিছু সঠিকও হয়। উনি কাজের মানুষ, কাজ করেন। যেমন ধরুন বেশ কিছু ওনার ডিসিশন নিয়ে মানুষের মধ্যে একটু আছে আলোচনা, যেমন নোটবন্দি একটা উনি করেছিলেন একটা ভালো মত উদ্দেশ্য নিয়ে, হয়তো সেটা পারফেক্টভাবে পুরোপুরিভাবে সফল হয়নি, কিছুটা আংশিক সফল হয়েছে, বা আমি ধরে নিলাম যে সফলই হয়নি,
কিন্তু চেষ্টাটা করা ছিল একটা মহৎ উদ্দেশ্যেই করা হয়েছিল। এবার নানা ব্যাখ্যা কেউ দিতে পারে, না এই না সেই না হেন, আমি ওসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু উনি বিভিন্ন দেশ ট্রাভেল করে যে ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক যে মজবুত করেছেন, যে ভারতবর্ষ একটা সময় আমরা যখন যেতাম বাইরের দেশে, আমাদের পাসপোর্টটা দেখলে যেমন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কোনো মানে সেরকম ভ্যালু দিত না, আজকের দেশে যখন আমি কোনো জায়গায় যাই, ইন্ডিয়ান পাসপোর্ট যখন আমি দেখাই, তখন আমাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং আমার খুব কম সময় লাগে সেখানে আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে। তো ভারতবর্ষ একটা 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 ভালো জায়গায় পজিশনে আছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন নেতৃত্ব কিন্তু মোদিজিকে সম্মান করেন, ভালোবাসেন। এবং আমি আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কিন্তু যাচ্ছি না, আর একটু পরে আমি তার মধ্যে আসবো। এগুলো হচ্ছে বিদেশ নীতির কথা বললাম, এবং ওনার দুজন খুব ভালো হচ্ছে গিয়ে মানুষ ওনার সঙ্গে আছেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের বিদেশ মন্ত্রী হচ্ছে গিয়ে মিস্টার জয়শঙ্কর, আর হচ্ছে গিয়ে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভাল, আর হচ্ছে বিদেশমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। তো এরা দুজন খুব সফলভাবে নেতৃত্ব ওনার সঙ্গে সঙ্গ দিয়ে চলেছেন, এবং ভারতবর্ষের ইন্টিগ্রিটিকে এক রাখার ক্ষেত্রে এনার বড় ভূমিকা আছে। এবং আমাদের ভারতীয় যে গোয়েন্দা এজেন্সি আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিদেশি কার্যকলাপের মধ্যে যেগুলো দেখভাল করে হচ্ছে মানে যেটা RAW, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটা মিস্টার RN কাউ, যেটা ইন্দিরা গান্ধী নির্দেশে তৈরি করেছিলেন। তো সেই আজকে বড় হতে হতে সেই উইং কিন্তু অনেক বড়, এবং তাদের অ্যাক্টিভিটি অনেক স্ট্রং। হ্যাঁ, তো বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা ইন্ডিয়া যে সমস্ত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা দেখছি ইন্ডিয়া নেতৃত্ব দিচ্ছে, ইন্ডিয়াকে একটা ভালো মর্যাদা দেওয়া হচ্ছে, তার পিছনে কিন্তু একটা অক্লান্ত পরিশ্রম আছে। আগের অনেক পূর্বতন প্রধানমন্ত্রীদেরও যেমন আছে, নেতাদেরও যেমন আছে, তার সাথে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক অবদান আছে। বর্তমানে এখন তাহলে আমরা যে ধরনের রাজনীতিতে মানে চলছে এখন আমাদের দেশে এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে, সেই বিষয়েও কিছু আলোকপাত করা উচিত অবশ্যই হবে। তো সেই বিষয়ে কিছু আলোকপাত করতে চাই। তো এখন দেখুন, চোখে পড়ছে বিভিন্ন ধরনের জিনিস। আমরা মুখে বলছি গণতন্ত্র বা ডেমোক্রেসি, কিন্তু সেটা বাস্তবে কতটা ডেমোক্রেসিটা সঠিক থাকছে, বা সেখানে যে ভোটাধিকার প্রয়োগ ঠিকঠাকভাবে মানুষ করতে পারছে কিনা, করতে পারলেও সেটা সঠিক রিফ্লেকশন হচ্ছে কিনা, এই বিষয়ে নানাবিধ জিনিস প্রায়শই চোখে পড়ে। এবং অনেকগুলো দল রেজিস্টার আছে আমাদের দেশে, এবং অনেক আঞ্চলিক দল আছে। তো নানাবিধ জটিলতাও আছে। প্রাদেশিক সরকার একরকম হয়, কেন্দ্রীয় সরকার আরেক রকম হয়। তার ফলে রাজনীতির আবর্তে কিন্তু সাধারণ মানুষকে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, এ বিষয়ে আমি কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। আপনি কি কিছু আমাকে প্রশ্ন করবেন? আচ্ছা, দর্শকদের প্রশ্ন রয়েছে যে রাজনীতি কি সত্যি আগে আলাদা ছিল? না, রাজনীতি আলাদা ছিল না। মূল যে রাজনীতির কাঠামোটা ছিল সেটা এক ধরনের ছিল। সময়ের সাথে সাথে আমরা জানি সবকিছুই পরিবর্তন হয়। এখন রাজনীতির মানে যেটা বাহ্যিক পরিবর্তন অনেক দেখা যায়। আগেকার দিনের নেতারা অনেক পায়ে হেঁটে অনেক দূর যাত্রা করতেন, মানুষের সাথে অনেক মিশতে পারতেন, করতে পারতেন। এখন দেখা যাবে সেই জায়গায় তাকে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, বা অনেক দামি গাড়িতে করে তাকে যেতে হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে হচ্ছে। তো সেখানে বাহ্যিক বেশ কিছু পরিবর্তন আছে, কিন্তু মূল যে রাজনীতি মানে মানুষের ভালো এবং দেশের ভালো করার জন্য, মানুষের কাজ করার জন্য, একটা কাঠামোকে, সাংবিধানিক কাঠামোকে টিকিয়ে রাখার জন্য যে রাজনীতি, সেই রাজনীতিটাকে আমরা ফিল্টারিং করতে করতে একটা জায়গায় এসেছি। এবং বর্তমানে যেটা এসছে পরিবর্তিত হয়ে, সেটা মূলত কাজগুলো একই। যেটা কাজ, রাজনীতির কাজ কি? রাজনীতির কাজ হচ্ছে গিয়ে দেশ এবং সমাজের জন্য কিছু মানে নিরন্তর কাজ করে যায়, এবং প্রয়োজনীয় যা পরিবর্তন করা দরকার, পরিমার্জন করা দরকার, সেগুলো নিরন্তর করে যাওয়া, তার নামই রাজনীতি। তো সেখানে কিছু বাহ্যিক পরিবর্তন এসছে, এটা বলতে পারবে। আচ্ছা, রাজনীতিবিদরা কি সত্যি জনগণের কথা ভাবেন? এটা একটা কোশ্চেন। রাজনীতি তো জনগণকে নিয়েই, এবং জনগণের কথা ভেবেই রাজনীতি। তো এইটা একটা কোশ্চেন এমন একটা, যেটা উত্তরটা এই মাত্র বর্তমানে দিতে গেলে আমি মনে করি যে ভাবে না এমনটা নয়, ভাবেই, ভাবা তো হয়ই। কারণ জনগণের জন্যই তো রাজনীতি, দেশ এবং জনগণের সেবা করার জন্যই রাজনীতি।
তবে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মধ্যে যেহেতু অনেক ধরনের বিভিন্ন সমাজের বিভিন্ন রকম মানুষজনের যোগদান করেছেন এবং প্রত্যেকেই যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আছেন এমনটা নয়। তো আমরা প্রায় সময় দেখে থাকি রাজনীতির মধ্যে কলহ দ্বন্দ্ব এ সমস্ত দেখে থাকি এবং একে অপরকে কাদা ছোড়াছড়ি এবং দুর্নীতিও প্রচুর চোখে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের আশাবাদী থাকা উচিত। আমি বলবো যে রাজনীতি অবশ্যই জনগণের জন্যই, কিন্তু সর্বক্ষেত্রে বোধহয় সেটা হচ্ছে না। ইদানিংকালে দেখা যাচ্ছে যে রাজনীতিতে অনেক দুর্নীতি ঢুকে পড়েছে এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে রাজনীতির মধ্যে প্রবেশ করছেন, যার ফলে সে তার রাজনীতিটা তার মতন করে করছেন নিজস্ব সুযোগ সুবিধা ভোগ করার জন্য। এটা অবশ্যই কিছুটা হলেও ঠিক। আচ্ছা, বর্তমান রাজনেতাদের দিয়ে আপনার কি বলার আছে? বর্তমান রাজনেতা স্ক্যান্ডেলস, এই যে লোভ, ঠিক আছে, জুয়াচুরি, জনগণকে একটা প্রতিশ্রুতি সেটাকে নাট করা আটকে, এগুলো নিয়ে কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলতে চাইবো যে আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, ভালো মানুষেরা ইদানিং রাজনীতির এই কলহ দেখে দূরে থাকছে। তো অনেক ভালো মানুষেরাই হচ্ছে রাজনীতিতে আসতে চাইছে না, বা আমরা ছেলেপুলে যারা যারা একটু সেফ জোনের মধ্যে থাকতে চায়, বা যারা ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করিয়ে তাদের একটা উজ্জ্বল কেরিয়ার চায়, সেই ধরনের বাবা মারা অভিভাবকরা আর ইদানিংকালে ছেলে মেয়ে রাজনীতিতে যাক সেটা খুব একটা পছন্দ করছে না। এটা কিন্তু একটা খারাপ দিক, কারণ সমাজ থেকেই ভালো ছেলেমেয়েরা ভালো মানুষেরা সমাজে যোগদান যদি না করে রাজনীতিতে, তাহলে রাজনীতি তো আরো 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 খারাপ হয়ে যেতে পারে, সেখানে আরো খারাপ মানুষের যোগদানের সংখ্যা বেড়ে যাবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। তারা যখন টিকিট দেওয়া হয়, যখন নির্বাচনের জন্য টিকিট প্রদান করে থাকেন, যে ক্যান্ডিডেট নির্বাচন করেন, সেক্ষেত্রে যদি তারা আরেকটু ফিল্টারিং করেন, সমাজের থেকে একটু ভালো প্রতিনিধিকে দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় কি হয়, যে এলাকায় যে একটু শক্তিশালী সামাজিকভাবে বা যে একটু আর্থিকভাবে সচ্ছল বা এরকম টাইপের মানুষকে টিকিট দেওয়া হয় যাতে সহজে সে জিতে আসতে পারে। কিন্তু সব রাজনৈতিক দলই যদি এটা একটু বিবেচনায় রাখে, যেমন মহিলা ক্যান্ডিডেটদেরকে, পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া যে জনগণ আছে, সম্প্রদায় আছে, সে সমস্ত মানুষের যোগদানকে আরো বাড়ানো, যদিও এই কাজ এখনো চলছে, আস্তে আস্তে রিফর্ম হচ্ছে, মহিলাদের যোগদান এবং পিছিয়ে পড়া মানুষদের যোগদান বাড়ছে। সেক্ষেত্রে আরো কিছু জিনিস দেখা দরকার, যে যার ভাবমূর্তি অনেক উজ্জ্বল থাকবে, যে সত্যিকারের এডুকেটেড পার্সন এবং যার সামাজিক ভাবমূর্তি সুন্দর, সেই রকম মানুষদেরকে টিকিট দিলে পরে রাজনীতিটা আরো সুন্দর হবে, আমি মনে করি। আচ্ছা, তরুণ প্রজন্ম ধীরে ধীরে রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছে, এটা কেন? এটা নিয়ে কি আপনি আপনার কি চিন্তা ভাবনা? হ্যাঁ, তরুণ প্রজন্ম তো এখন দেখুন, এখন আমরা বলি না যে মানে মিলেনিয়াম, তারপর মিলেনিয়াম বেবি, তারপর হচ্ছে জেন জি, এখন তো আবার জেন আলফা, তো এরকম সমস্ত শব্দগুলো শুনে থাকি। তো এখনের বাচ্চা কাচ্চার চিন্তা ভাবনা কিন্তু আলাদা, এদের কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু সেই আগের মতো না, এরা একটু খুব ক্ষণস্থায়ী, যে কোনো বিষয়ে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারে না। হ্যাঁ, তো এবং এরা কিন্তু অনেক বেশি ম্যাচিওরও। তো আর এদের চোখের সামনে দিয়ে সবসময়, এখন যেহেতু সমাজ মাধ্যম অনেক ওপেন, একটা মুঠোফোনের মধ্যেই অনেক নিউজ চলে আসে, তার মধ্যে অনেক সত্য মিথ্যা মিশিয়ে ফেক তথ্য থাকে। কারণ এখন তো সেই আমরা খবরের যে নিউজ যেটা ছিল, যে একদম ইনফরমেটিভ বাছাই করা নিউজ শুনছি না, আমরা কিন্তু ফেসবুক খুললে অনেক ধরনের ম্যানিপুলেটেড নিউজও পাই। তো সেক্ষেত্রে কিন্তু এবার চারিদিকে যা ঘটছে বিভিন্ন ধরনের, একটা মতাদর্শ আরেকটা মতাদর্শকে সহ্য করতে পারছে না, তাকে সম্পূর্ণ গালিগালাজ করছে বা উল্টো বলছে, একটা মানে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। আগেকার দিনে একটা বন্ধুত্বপূর্ণ এক দলের সঙ্গে আরেক দলের যখন নির্বাচনের জায়গায় যাওয়া হতো, দেখা যেত যে মানে পাশাপাশি বুথ ক্যাম্প করে বসে তারা বুথ পরিচালনা করছে, ভোট পরিচালনা করছে। কিন্তু এখন কিন্তু সেই দৃশ্যগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, আমাদের ছোটবেলাতেও তা দেখেছি। কিন্তু এখন মানে রক্তপাত হয়ে যাচ্ছে রাজনীতির জায়গায় ভোটের দিনে। তো সেই সমস্ত দৃশ্য দেখলে এবং এই যদি রেগুলার সমাজ মাধ্যমে এবং নিউজের মধ্যে যদি তরুণ প্রজন্ম যদি দেখতে পায় যে এরকম দুর্নীতি অনাচার, তাহলে কি তারা আগ্রহ রাখতে পারবে? এমনিতেই তাদেরকে ভোটমুখী করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক তারা খামখেয়ালি ফ্রিকিল মাইন্ডেড। তাছাড়া এদের পড়াশোনার চাপ এবং অন্যান্য চাপ এবং সমাজে প্রতিষ্ঠা হওয়ার চাপ অনেক বেশি। সেক্ষেত্রে এরা কতটা মানে এদের জন্য যদি রাজনীতি তার চোখের সামনে যদি আরো এত কুলসিত রূপে তুলে ধরা হয়, তারা তো আগ্রহ হারাবে, এটা স্বাভাবিক। তবে আশা করব যে তারা আরো এগিয়ে আসবে এবং তারা রাজনীতিতে যোগদান করবে, কারণ মানুষের যোগদান ছাড়া, ভোটাধিকার ছাড়া কিন্তু রাজনীতির কোনো গতি নেই, এটাই ডেমোক্রেটিক নিয়ম। আচ্ছা, তরুণ প্রজন্মকে আপনি কি উপদেশ দিতে চাইবেন? আমি তরুণ প্রজন্মের মধ্যে বলবো, তরুণ প্রজন্ম থেকেই তো ভবিষ্যতের নেতা তৈরি হবে।
তো অবশ্যই রাজনীতিকে ঘৃণা না করে, খারাপ একটা জিনিস না মনে করে আপনারা এগিয়ে আসুন এবং রাজনীতির মধ্যে যোগদান করুন। এবং জেনে রাখবেন, যে কোনো ভালো কাজ করতে গেলে না একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সাঁতার কাটতে হয়। আপনি অনুকূলে পাবেন না, আপনাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাঁতার কাটতে হবে। তবে আপনি একজন মানুষ হিসেবে যদি আওয়াজ তুলতে পারেন, দেখবেন আপনার পাশে কিছু মানুষ জড়ো হয়েছে। এমনটা নয় যে আপনি বললেন, আপনি মারধর খেয়ে গেলেন, বা আমরা কিন্তু এটা এরকম, বা আপনি কত কথা শুনলেন বা আপনার সমালোচনা হলো, এমনটা নয়। আপনি যদি এককভাবে একজন আওয়াজ তোলেন, হ্যাঁ, দেখবেন যে কিছু মানুষ আপনাকে সমর্থনও করেছে, কিছু মানুষ হয়তো আপনার বিরোধিতা করবে, কিন্তু জেনে রাখবেন কিছু মানুষ আপনাকে সমর্থনও করবে। অতএব অবশ্যই এগিয়ে আসুন। রাজনীতি যেমনই হোক, রাজনীতির মাধ্যমেই আমাদের এই ডেমোক্রেটিক যে স্ট্রাকচার আছে, কাঠামো আছে, গণতান্ত্রিক কাঠামো, এটাকে টিকিয়ে রাখতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। তো অতএব আপনারা অবশ্যই ভালো যোগদান করুন, এগিয়ে আসুন, আমি এটাই বলতে চাইব। আচ্ছা, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র এই দুটো সম্পর্কে আপনার কি ভাবনা বা চিন্তা ভাবনা কি আছে? আবার আপনি একটা সুন্দর প্রশ্ন তুলে দিলেন যে গণতন্ত্র আর একনায়কতন্ত্র। তো এটার মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন আছে। গণতন্ত্রের মধ্যেও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, এবং কিছুটা সেটা কম বেশি সেটা আমাদের চোখে পড়ে। যেমন আমরা বর্তমান বিশ্বে কি দেখি, যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একজন একনায়ক, তার দেশে কোনো নিয়ম কানুন চলে না, তার ইচ্ছাই হচ্ছে নিয়ম। বা দেখুন, বেশ কিছু প্রেসিডেন্ট আমাদের দেশে আছে, আমাদের একটি বন্ধু দেশ আছে, আমি নামটা নাই বা নিলাম এখানে, কিন্তু তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছেন। আমাদের পাশে একটা প্রতিবেশী শত্রু দেশ আছে, তো সেই দেশের প্রেসিডেন্টও কিন্তু ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন অনেকদিন ধরে। তো আবার এটাও আমি বলবো যে আমাদের দেশের জনগণও কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করে থাকেন, যে এরা অনেক একনায়কতন্ত্রর মনোভাব নিয়ে চলেন, হ্যাঁ, যা নিজের সিদ্ধান্ত নেন তাই ডিসিশন করেন। এই অভিযোগ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ওপরেও আসে, এই অভিযোগ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপরে আসে। আমি মনে করি না যে পুরোপুরি এটা সঠিক বা পুরোপুরি বেঠিক, এটা আমি বলতে চাইবো না। আমি বলতে চাইবো যে স্ট্রং লিডারশিপ যদি থাকে, তাহলে সে একটু দলটাকে এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে। কখনো কখনো এই স্ট্রংনেসটা দেখাতে গিয়ে, হ্যাঁ, এটা অনেক সময় এটা রিফ্লেক্ট করে এরকম ধরনের, যে একটু একনায়কতন্ত্র বলে মনে হয়, বা হয়তো কিছুটা থাকেও। তা আমি একটা কথা বলতে চাইবো যে কিছুটা একনায়কতন্ত্র কিন্তু সর্বক্ষেত্রেই ক্ষতিকারক হয় না। কোনো কোনো ক্ষেত্রে একটা একটা স্ট্রং শক্তিশালী লিডারশিপ কিন্তু দেশকে বেশ ভালো কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা করে। দুর্বল নেতৃত্ব কিন্তু সেটা পারে না, সেটাকেই কিন্তু মানুষ অনেক সময় একনায়কতন্ত্রের সঙ্গে তুলনা করে ফেলে। তো সেটাও সঠিক নয়, এটা একটা ব্যালেন্স করে চলা উচিত আমি মনে করি। তো আমি মনে করি যে একনায়কতন্ত্র জিনিসটা পুরোপুরি যেমন ঠিক নয়, আবার আংশিক হয়তো থাকলে পরে সেটা নেতৃত্বকে সেটা শক্তিশালী মজবুত করে তোলে। তবে অবশ্যই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা উচিত নয়। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম, অন দ্য ক্যামেরার সামনে আলোচনা করলাম, এবং সোশ্যাল মিডিয়ায় এটা আমি তো দিচ্ছি, তো সেজন্য একটা আমার এখানে বলার থাকছে, সেটা হচ্ছে গিয়ে যে প্রথমেই দেখেছি চ্যানেলের নাম হচ্ছে আড্ডা উইথ ধৃতিমান। তো এটা কিন্তু একটা আড্ডা, প্রথমেই আবার রিপিট করছি, এটা একটা আড্ডা। এখানে কিন্তু যে তথ্য পরিসংখ্যান নিয়ে কচাকচি করে বা সাল তারিখ নিয়ে আমরা এখানে লড়াই করতে আসিনি। আমরা সাধারণ মানুষেরা যেমন পথে ঘাটে, চায়ের দোকানে, ট্রেনে, বাসে যেরকম আলোচনা করি, নিজেদের মধ্যে মত বিনিময় করে, এক্সচেঞ্জ করি, আমাদের উদ্দেশ্য সেটাই ছিল। এখানে কিন্তু যা কিছু কথা আমি বলেছি, যা চিন্তাভাবনা আছে, সেটা মতামত সম্পূর্ণ আমার নিজস্ব। আমার এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক বা কোনো এরকম ধরনের আমি পরিস্থিতির মধ্যে আমি এরকম কোনো চিন্তাভাবনা রাখি না। এবং যে আমি মনে করি যে গণতন্ত্রে বাক স্বাধীনতা আছে, সবারই বলার মতন স্বাধীনতা আছে। আমার যেমন আছে, আমার উল্টো দিকে যিনি থাকছেন, দর্শক আছেন, তাদেরও আছে। আমার সঙ্গে তারা ভিন্ন মতামত হতে পারেন, অবশ্যই হতে পারেন, এবং তাদের সেই মতামত যদি কোনো কিছু থাকে তাকে আমি সাদরে গ্রহণ করব। এবং কমেন্টসের মধ্যে যদি আপনারা সেই মতামত আপনারা দিতে চান, আপনাদের মতামতকে আমি মাথা পেতে নেব। ধন্যবাদ। Thanks for watching. Don't forget to like, share, comment or subscribe.